নমস্কার। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছুই নাই, আছে শুধুই ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনারা যদি খুব মন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিনের বক্তৃতাটা ফলো করেন, তাহলে দেখবেন তার নির্যাসটুকু কী সেটা আমি এই কবিতার দুটো লাইন পড়েই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ আমার সব ছিল, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা, দিদিরা, ছোট ছোট ছেলেপিলেরা, আজ দেখুন আমার কাছে কিছুই নেই। গোটা প্রশাসনটাকে অন্য দেশে বদলি করে দিয়েছে, এমনকি পুলিশও এখন আমার হাতে নেই। পুলিশ আমার কথা শুনছে না। আজকে তমলুকে দেখলাম তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন, বললেন যদি পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করতে হয় তো করবেন, যদি তাতে কাজ না হয় অনলাইনে কমপ্লেন করবেন। অনলাইনে কমপ্লেন করলে কি ব্যত্যয় হবে আমি বলতে পারছি না। এবং এরপর কি কি হবে সেটা কিন্তু আমার মনে হয় প্রতিপক্ষ শিবিরের স্ক্রিপ্ট কেউ তাকে তার হাতে এসে দিয়ে গেছে। এরপর ধরপাকড় শুরু হবে, মাঝরাত্রিরে ওরা ধরপাকড় চালু করবে, আমাদের বুথ এজেন্টদের এক এক করে পুলিশ তুলে নেবে, কাউন্টিং সেন্টারে সকালবেলায় নিজেদের সাফল্যের কাহিনীগুলো খুব ঢালাও করে প্রচার করে এমন ভাব দেখাবে যেন তারা জিতে গেছে জিতে গেছে জিতে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা হলেই দেখবেন ঘটি উল্টে গেছে, আমি ওদের অস্তগামী করে দিলাম। এই যে করুণ আরতি, আমার হাতে কিছুই নেই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছুই নেই, এই ধরনের একটা মনোভাব যখন মুখ্যমন্ত্রী গ্রহণ করেন এবং সভার পর সভায় এই কথা বলে যান, তখন তার দু তিনটে ব্যাখ্যা হওয়া সম্ভব। এক নম্বর ব্যাখ্যা, এ কথা বলে তিনি সাধারণ মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ তিনি চাইছেন তার এইসব কথা শুনে আমজনতা বলুক বা ভাবুক, আহারে দেখেছ আমার দিদিটার হাত থেকে সব কিছু কেমন কেড়ে নিয়েছে, এটা কত বড় অন্যায়, অতএব এবারও আমরা দিদিকে ভোট দেব। এইভাবে আমাদের দিদিকে রিক্ত বা নিঃস্ব করা আমরা কিছুতেই বরদাস্ত করব না। এটা হতে পারে এক নম্বর স্ট্র্যাটেজি। দু নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে যে হারার আগে একটা প্রয়োজনীয় স্ক্রিপ্ট তৈরি করে রাখা, যাতে 4 মে রেজাল্ট বেরোনোর পর তিনি বলতে পারেন, আমি তো সেই কবে থেকেই বলে আসছি যে এবার এরা বর্গী আক্রমণ করে আমাদের হারিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে, আমার সব অফিসারদের বদলি করে দিয়েছে, আমার পুলিশ আমার কথা শুনছে না। এই পরিস্থিতিতে ভোটের ফল যা হবার তাই হবে, তাই হয়েছে। অর্থাৎ she is also preparing an alibi for a likely defeat. কিন্তু এইসব করতে গিয়ে আমার মনে হচ্ছে তিনি আসলে একটা আত্মঘাতী খেলা খেলছেন। কেন খেলছেন? আচ্ছা ধরুন মুখ্যমন্ত্রী যদি জনসভা থেকে জনসভায় গিয়ে বলেন
আমার হাতে কিছু নেই, আমার হাতে পুলিশ নেই, পুলিশ আমার কথা শুনছে না, তাহলে মানুষের মনে তার প্রভাব কিভাবে পড়বে? প্রথম কথা হচ্ছে, সাধারণ মানুষ যারা তৃণমূলের গুন্ডাদের হুমকির কারণে ভোট কেন্দ্রে যেতে ভয় পায়, তারা ভাববে, আরে পুলিশ যখন মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, তখন আমরা বোধহয় এবার নির্ভয়ে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারব। কেননা এই যে এক ধরনের অসহায়তা ব্যক্ত করা, যেটা যে কোনো লেমডাক সরকার ভোটের আগে একেবারে সংবিধানসম্মতভাবে অভিজ্ঞতার মধ্যে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সেটাকে একটা সহানুভূতি কুড়োনোর অস্ত্র হিসেবে প্রয়োগ করতে চাইছে। কিন্তু আমার মনে হচ্ছে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক তো মানুষের মন থেকে ভয় কেটে যাবে, পুলিশই যখন নেই, তখন চল ভাই সবাই মিলে গিয়ে ভোটটা দিয়ে আসি। টিএমসি কর্মী 3 লক্ষ কর্মী নাকি নিযুক্ত হয়েছে 84,000 প্লাস বুথ ম্যানেজমেন্টের জন্য। মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে তারা কি ভাববেন? তারা তো ভাববেনই যে আরে বাবা, দিদির এসব কথা বলার দরকারটা কি? দিদি এসব কথা বলে তো আমাদের মনোবল একেবারে মাটিতে লুটিয়ে দিচ্ছেন। এরপরে যদি ওই যাদেরকে ডিউটি দিয়েছেন তারা সব মালা হতে খসে পড়া ফুলের একটি দলের মতো ধীরে ধীরে কেটে যেতে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করবেন? দেখুন, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে দোদুল্যমানতায় ভোগা ভোটারদের উপর। অর্থাৎ যে ভোটাররা একেবারে শেষ দিন পর্যন্ত দে সিট অন দ্য ফেন্স এবং একেবারে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের সামনে যেখানে বোতাম টেপার সেখানে বোতাম টেপে। পশ্চিমবঙ্গের মানুষের একটা আতঙ্ক হলো, তারা কোথায় ভোটটা দিচ্ছেন সেটাও আর গোপন থাকে না। এই যে দেখছেন চতুর্দিকে টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, আমরা কিন্তু জানতে পারবো কে কোথায় ভোট দিয়েছে, তারপর হিসেব হবে কিন্তু ভোটের পর। এর মানেটা কি? মানেটা হচ্ছে প্রথম থেকেই বুঝিয়ে দেওয়া যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যে কোন ভোটার কাকে ভোট দিচ্ছে সেটা নাকি তারা চিহ্নিত করতে পারবে না, সেরকম কোনো উপায় নেই। সেক্ষেত্রে তৃণমূল বা তৃণমূলের ডামি ক্যান্ডিডেটের যেসব এজেন্ট পোলিং বুথে বসবে, তাদের তো ওই ছোট্ট খুপড়িতে ঢুকে এরকমভাবে উপর থেকে দেখতে হবে কে কোথায় বোতাম টিপছে। আর একবার যদি সেই কাজটা তারা করেন, তাহলেই তো সঙ্গে সঙ্গে রিপোলের অর্ডার হয়ে যাবে। ফলে দোদুল্যমান ভোটাররা এবার ভাবতে পারেন দিদির কথাবার্তা শুনে যে এবার বোধহয় ভোটটা সত্যিই গোপন থাকবে। অতএব চলো যাই, ভোট দিই। এখন
পুলিশ আমার হাতে না থাকা এ রাজ্যে এমন একটা স্বীকারোক্তি যার যে শুনে তৃণমূলের যে গুন্ডা বাহিনী এখনো ইতস্তত দেখছি ভোটের প্রচারে প্রতিপক্ষকে বাধা দিচ্ছে, মারধর করছে, ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু একেবারে গর্তে ঢুকে যাবে। কেন ঢুকবে? কেননা তাদের মাথায় তখন চক্কর কাটবে যে আচ্ছা, আমরা যদি দাদাগিরি করি আর পুলিশ যদি আমাদের ভিতরে বন্দি করে দেয়, আর পুলিশ যদি দিদির কথাই না শোনে, তাহলে আমাদের কথা শুনবে কোন দুঃখে? সেটা কি খুব একটা প্রত্যাশিত ফলাফল হবে দিদিমণির ক্ষেত্রে? এখন এইভাবে নিজের অসহায়তা ব্যক্ত করে মমতা সহানুভূতি যদি করতেন তাহলে বলার কিছু ছিল না। সহানুভূতি কুড়িয়েছেন মমতা, এরকম ডজন ডজন উদাহরণ আমি তার রাজনৈতিক জীবন থেকে দিতে পারি। এখন মুশকিল হলো, যে মমতাকে তার সমর্থক কুল একদা নানাভাবে রাজনীতিতে তার হেনস্থা হওয়ার জন্য তার প্রতি সহানুভূতিশীল হতো এবং তাদের ভোটিং বিহেভিয়ার অনেকখানি সেই সেন্টিমেন্ট দ্বারা প্রভাবিত হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো নেই। হেলিকপ্টারে করে নামছেন, খুব উত্তেজিতভাবে মঞ্চে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে ঘুরতে যা মুখে আসে তাই বলছেন, কখনো কখনো নিজের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছেন, আবার হুশ করে উড়ে যাচ্ছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চেনে নাকি? বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে যিনি একটা ছোট্ট গাড়ি চড়ে পশ্চিমবঙ্গ চষে বেড়াতেন, কোনো জায়গায় অশান্তি হলে গাড়ি ছেড়ে দিয়ে স্কুটারে অথবা মোটর সাইকেলের পিছনে বসে অকুস্থলে পৌঁছানোর চেষ্টা করতেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির রং তখনও সাদা ছিল, কিন্তু এত উচ্চ মানের ছিল না। হাওয়াই চটির রং তখনও সাদা ছিল, কিন্তু এত ব্র্যান্ডেড হাওয়াই চটি ছিল না। হাতে মামুলি HMTর ঘড়ি থাকতো, এখন দু হাতে দুখানা অ্যাপল ওয়াচ। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বাংলার মানুষ আজ চিনতেই পারবেন না। সুতরাং একজন যখন সত্যিই আহত হয়ে অথবা বিপক্ষের লাঞ্ছনা সহ্য করে মানুষের সামনে যান, তখন তার জন্য সহানুভূতির একটা তীর স্রোত উঠলে উঠতে পারে। মমতার ক্ষেত্রে তো উঠেইছে। যতবার CPM তাকে মারার চেষ্টা করেছে, পুলিশ চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বার করে দিয়েছে, ততবার মমতার জনপ্রিয়তার কার্ভ একটু 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 করে বেড়ে গেছে। আজকে সেই মমতাকে কটাক্ষ করে মোদি বলছেন নির্মমতা। দিদিও দিদি কিন্তু ভুলেও বলছেন না। আর সরকারকে বলছেন নির্মম সরকার। এটা কে কিভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু আজকের রাজনৈতিকভাবে
মমতা বন্দ্যোপাধ্যায় যে আর আমজনতার গরিব গুরবোর সহানুভূতি উদ্রেক করার মতো জায়গায় নেই, এটা দেওয়ালের লিখনে স্পষ্ট হয়ে আছে। এখন এর ফলে সব অঙ্কই কিন্তু গোলমেলে হয়ে যেতে পারে। এমনকি গ্রামীণ নীরব ভোট, যারা সাধারণত চুপ করে থাকে ভয়ে অথবা ভক্তিতে, তারা যদি সক্রিয় হয়ে যান, কিংবা মুখ্যমন্ত্রী নিজেই যদি তার প্রশাসনিক দুর্বলতার স্বীকারোক্তি শোনাতে থাকেন সবার পর সভায়, তখন সরকার পরিবর্তন করার যুক্তিটাও আরও বেশি শক্তিশালী হয় নাকি? এর প্রভাব পড়তে পারে দুধেল গাই নামক অসম্মানজনক উক্তি করা সম্প্রদায়ের উপরেও। তারা যদি দেখেন যার ভরসায় এতদিন বাংলায় আছি, ভোট দিয়ে গেছি, তিনি যদি বলেন রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছুই নেই, তাহলে আমরা যাব কোথায়? এখন এ দিয়ে অবশ্যই দিদি মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করতে পারে, কিন্তু আজকের পশ্চিমবঙ্গের ভিজুয়াল মিডিয়ায় চামচা আছে, কিন্তু সেরিব্রাল চামচা কার্যত নেই। ফলে মমতার এই অসহায়তা বোধকে একটা পোটেন্ট পলিটিক্যাল ন্যারেটিভে রূপান্তরিত করতে গেলে যে পেশাদারি দক্ষতা প্রয়োজন, সেটা নেই। না থাকার ফলে তারা কি করছে? পুলিশ আমার হাতে নেই, জেনে রাখুন। পুলিশ আমার কথা শুনছে না, জেনে রাখুন। পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনো কিছু করলে সোজা কমপ্লেন করবেন। এই কথাগুলো মিডিয়াতে যত বেশি করে প্রচার পাচ্ছে, ততই ক্ষমতার ভারসাম্যের ছবিটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। এর প্রভাব পড়বে বিরোধী এজেন্টদের উপরেও। পশ্চিমবঙ্গে বহু অসংখ্য বুথে বিরোধী এজেন্টরা বসারই সাহস করেন না। যারা দুরু দুরু বুকে একটু সাহস সঞ্চয় করে সকালের দিকে বসেন, তারা চমক ধমক খেয়ে, কানের গোড়ায় দু চারটে থাপ্পড় খেয়ে সুরসুর করে বেরিয়ে যান, আর তাদের খুঁজে পাওয়া যায় না। দিদির যদি পুলিশ না থাকে, তাহলে তৃণমূলের লোকেরা তো আমাকে মারার আগে দুবার ভাববে। তাহলে এবার আমি একটু বুক চিতিয়েই না হয় বুথে এজেন্টগিরি করব। এবং একটা লেভেল প্লেইং ফিল্ডের ধারণা, এর ফলেই কিন্তু যেটা নির্বাচন কমিশন করতে চাইছে, মমতা তার অসহায়তা ক্রমাগত ব্যক্ত করে 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 সেই লেভেল প্লেইং গ্রাউন্ডটা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ ভাই, এতদিন যা দেখেছো এবার তা হওয়ার নয়। সুতরাং সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। কেউ বাধা দিতে এলে ঝাড়ু বার করুন, এইসব গোল গোল কথা। আর যতই করো হামলা, জিতবে এবার বাংলা, ছন্দ মিলিয়ে এই করুণ কীর্তন একেবারে কিন্তু মাঠে মারা যাচ্ছে তো বটেই। এর ফলে যেটা হচ্ছে যে ভোটে লড়ার আগেই
তিনি পরাজয়ের ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিজেপি এবার সাম দাম দণ্ড ভেদ যেভাবে হোক পশ্চিমবঙ্গ দখল করার খেলায় নেমেছে। সাম মানে কি জানেন তো? মানে সান্ত্বনা বা মিষ্টি কথা বলে কাউকে বসে আনা। 2014 সালে বিজেপি সে চেষ্টা করেছিল, সফল হয়নি। দাম মানে হচ্ছে অর্থের প্রলোভন, উপহার দাও, পুরস্কার দাও, সুবিধে দিয়ে মানুষকে নিজের দিকে আনো। এই দামটা দিদিমণি যতটা প্রয়োগ করেছেন, বিজেপি তো তার সুযোগই পায়নি। এই দাম প্রয়োগ হওয়া শুরু করবে ভোটে যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে তারপর, কিংবা ধরুন ওয়েফার থিন মেজরিটিতে টিএমসি জিতেছে, তাহলে এই দাম কোন উচ্চতায় উঠবে সেটা আমি আপনি কিছুতেই কল্পনাও করতে পারবো না। দণ্ড মানে, এটা বলে দেওয়ার দরকার নেই, শান্তি বা শক্তির প্রয়োগ। আসলে সামদামে কাজ না হলে ভয় দেখানো বা সরাসরি শক্তি ব্যবহার, এই তিনটেই কিন্তু এতদিন মমতাই করে গেছেন। আর ভেদ মানে হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দাও, যতভাবে পারো। শত্রুপক্ষের মধ্যে ফাটল ধরানো, একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এর নামই হচ্ছে ভেদ। সাম দাম দণ্ড ভেদ। বিজেপি ভেদ করার চেষ্টা করছে তাদের দিকে হিন্দু কনসলিডেশনকে একটা উত্তুঙ্গ উচ্চতায় নিয়ে যেতে, অন্য কোনোভাবে এখনো পর্যন্ত নয়। আর শাস্তি বা দণ্ড, সেটা তো বিজেপি খুব সিলেক্টিভলি করে। আইপ্যাকের একজন ডিরেক্টর মধ্যরাতে অ্যারেস্ট হয়ে যান, কিন্তু মোল্লার দৌড় ওই মসজিদ অবধি গিয়ে থেমে যায়। এটা বাংলার মানুষ এতদিনে বুঝে ফেলেছে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।